ময়মনসিংহে অর্থ কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত মনিরুজ্জামান ফেসবুক লাইভে মিথ্যাচার করায় এর প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ও ময়মনসিংহ জেলা গ্রন্থকার সমিতির সদস্যরা। তথ্য অনুসারে ২৬ তারিখ ১২ মার্চ ২০২২ থেকে ২৪ তারিখ ১২ মার্চ ২০২৩ সময়কালে ইনস্টিটিউট অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ময়মনসিংহের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন মনিরুজ্জামান। দায়িত্বকালীন সময়ে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান ৩ সেশনে ছাত্রছাত্রীদের মোট ৩০,০০০ টাকা নিজের পকেটে রেখে দেন, যা পরবর্তীতে তার কাছ থেকে আদায় করে জমা দেওয়া হয় প্রতিষ্ঠানের ফান্ডে। মনিরুজ্জামানের কাছে ক্যাশ লেজার অনুযায়ী ইনস্টিটিউট এর ৬৪,৩৪৭ টাকা এখনও পাওনা রয়েছে বলে জানিয়েছে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার। অর্থাৎ তিনি ক্যাশ তসরুপ করেছেন ওনার দায়িত্বকালীন সময়ে। শুধু তাই নয়, জনাব মনিরুজ্জামান ইনস্টিটিউটে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন সময়ে স্থায়ী শিক্ষকদের সাথে অসদাচরণ করেছেন বারংবার। এ সম্পর্কে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ রয়েছে। মনিরুজ্জামান বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার এর সম্পর্কে গত ১ সেপ্টেম্বর বিনা অনুমতিতে ফেসবুক লাইভে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং তার সাথে মারমুখী আচরণ করে। প্রতিবাদ মিটিংয়ে সালমা আক্তার জানায়, লিখিতভাবে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় ইনস্টিটিউটের আর্থিক বিষয়ে। দেখা যায় যে ২০২১ সালে ডক্টর মোহাম্মদ এনামুল হক যখন প্রিন্সিপাল ছিলেন ভারপ্রাপ্ত, তখন আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের সমস্ত টাকা পয়সা জমা হতো ব্যাংকে এবং স্টুডেন্টরাই সেই টাকা জমা দিতেন। কিন্তু আব্দুল্লাহ আলী ২০২১ সালে যখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেন, তার কিছুদিন পর থেকেই স্টুডেন্টরা সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে স্থায়ী শিক্ষকদের কারো বিকাশ বা অন্য মাধ্যমে সরাসরি ইনস্টিটিউটে জমা দেন। যার ফলশ্রুতিতে দেখা যায় অনেক সময় আমাদের খাতা অনুযায়ী ইনস্টিটিউটের ১২,০০০ বা ১৫,০০০ টাকা, যেখানে আমাদের এককালীন ৩৬,০০০ টাকা জমা দিতে হয়, সেই টাকা জমা না হয়ে আমাদের রেকর্ড অনুযায়ী ১২,০০০ বা ১৫,০০০ টাকা জমা দিয়ে অনেকে সার্টিফিকেট নিয়ে যান। আমি লিখিতভাবে দায়িত্ব পাওয়ার পর গভর্নিং বডি থেকে আমাকে বলা হয় যে বিভিন্ন সেশনে স্টুডেন্টদের সাথে যোগাযোগ করে আমাকে এই বিষয়টা দেখার জন্য বলা হয়। আমি যখন স্টুডেন্টদের ফোন দেই তখন স্টুডেন্টরা আমাকে বলে যে তারা ৩৬,০০০ টাকাই দিয়েছে, বাট আমাদের ইনস্টিটিউটে জমা পড়েছে ১৫,০০০ বা ১২,০০০, কিন্তু ওই সমস্ত স্টুডেন্ট অলরেডি সার্টিফিকেট নিয়ে গেছে, যার জন্য আমাদের করার কিছুই ছিল না। কিন্তু এখানে রেকর্ড অনুযায়ী ২০২০-২১ সালের একজন স্টুডেন্ট প্রমি আক্তার, যে ৩৬,০০০ টাকা দেওয়া সত্ত্বেও তার ১৫,০০০ টাকা আমাদের ইনস্টিটিউটের ফান্ডে জমা হয় নাই, সেই টাকা ছিল জনাব মনিরুজ্জামানের পকেটে। সেরকম আরো একজন স্টুডেন্ট ২০২১-২২ সালের হাফিজুর রহমান, ওনার ছিল ৫,০০০ টাকা জনাব মনিরুজ্জামানের পকেটে, তখন তিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। এবং আরেকজন স্টুডেন্ট ছিল রুপিয়া, ১০,০০০ টাকা ছিল জনাব মনিরুজ্জামানের পকেটে ২০২২-২৩ সেশনের স্টুডেন্ট। অর্থাৎ এই ৩ ইয়ারের স্টুডেন্টের মোট ৩০,০০০ টাকা জনাব মনিরুজ্জামানের পকেটে ছিল। তো এটা আমি ওনাদের বলি, আরো ২জন শিক্ষকের কাছেও কিছু টাকা ছিল, এটা আমি ওনাকে বিনয়ের সাথে বলি যে আপনি এই টাকাটা দিয়ে দেন, আমি ইনস্টিটিউটের ফান্ডে জমা দিই। সেদিন আমি কোনো লাইভ করি নাই, কাউকে ডেকেও বলি নাই, যেহেতু ওনারা আমার কলিগ ছিলেন। আমি সেই টাকাটা নিয়ে ফান্ডে রিসিপ্ট নাম্বার ১৬৭৮, ১৬৭৭, ১৬৭৬ এই রিসিপ্ট নাম্বার দিয়ে আমি জমা দিই ইনস্টিটিউটের ফান্ডে। ওই থেকেই প্রথম আমার সাথে তার মোটামুটি একটুখানি দ্বন্দ্ব শুরু, যে আমি কেন এই কাজটা করলাম বা এরকম কেন হবে। তারপর থেকে উনি মোটামুটি আমরা ৩ জন স্থায়ী শিক্ষকের সাথেই উনি খুব একটা ভালো আচরণ করে নাই, যার দরুন আমরা গভর্নিং বডির ১৭/৬/২০২৩ তারিখে গভর্নিং বডির একটা সভায় উনার নামে একটা অভিযোগপত্র দিই। সেই অভিযোগপত্র জনাব আব্দুল্লাহ আলী, আমি, সালমা আক্তার এবং মোস্তফা কামাল, আমরা ৩ জন লিখিতভাবে গভর্নিং বডিতে একটা চিঠি দেই, মানে অভিযোগ দেই ওনার এই অসদাচরণের জন্য। এই হলো প্রথম। দ্বিতীয়বার আমি তারপরও উনি ওনার সেই আচরণ থেকে বিরত থাকেন নাই। উনি বিভিন্ন সময় সমিতি বা শিক্ষক সবার সাথে মোটামুটি একটু মারমুখী আচরণই করেন। ওনার দায়িত্ব ডিসেম্বরের
23 তারিখে যখন শেষ হয় সেই সময়টাতে উনি চাচ্ছিলেন যেন ওনার এক্সটেনশন হয়, দায়িত্ব যেন আমাকে দেওয়া না হয়। কিন্তু এখানেও কথা হচ্ছে উনি জয়েনিং ডেট অনুসারে আমার থেকে 8 মাসের জুনিয়র। উনি আমার আগে প্রিন্সিপাল হয়েছেন ঠিক আছে, কিন্তু সেটাও বৈষম্য করে জয়েনিং ডেট অনুসারে উনি আমার আগে প্রিন্সিপাল হইতে পারেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এফিলিয়েশন বা অধিভুক্তি আনার জন্য উনি যে ডকুমেন্ট পাঠান সেখানেও উনি জয়েনিং ডেট, একই জয়েনিং ডেট দিয়ে চিঠি পাঠাইছেন, যেটাতে লেখা আমি সালমা আক্তার 17 সালের 1 এপ্রিল যোগদান করি, উনিও 17 সালের 1 এপ্রিল যোগদান করেন। সেটা লিখিত ডকুমেন্ট, কিন্তু উনি 17 সালের 1 এপ্রিল যোগদান করেন না, উনি যোগদান করেন 17 সালের সেপ্টেম্বর মাসে, যেটার কাগজপত্র অলরেডি ইনস্টিটিউটে আছে, যেটা উনি করেন নাই। এটাও আইনত বিরোধী কাজ উনি করেছেন। কিন্তু জীবিতে যখন উনাকে দায়িত্ব না দিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয় পরবর্তীতে, সেটা উনি মেনে নিতে পারেন নাই। উনি আমাকে লকারের চাবি থেকে শুরু করে সমস্ত ডকুমেন্ট যথাযথভাবে বুঝায় দিয়ে যান নাই। আমার লকারের তালা চেঞ্জ করে তারপরে দায়িত্ব নিতে হয়েছে। শুধু সেটাই না, উনি যখন ওই ডকুমেন্ট যখন আমি বুঝে নেই, তাৎক্ষণিকভাবে সমস্ত ডকুমেন্ট মানে ওই ক্যাবিনেটের আমার পক্ষে বুঝে নেওয়া সম্ভব ছিল না। আমি যখন ধীরে ধীরে ডকুমেন্টগুলো দেখতে থাকি তখন দেখি যে অনেক কাগজপত্রই ইনস্টিটিউটে নাই। এবং স্টাফদের অভিযোগ, উনি যখন দায়িত্বে ছিলেন একাই উনি সমস্ত ফাইলপত্র উনি একাই ঘেটেছেন, কিছু বাসায় নিয়ে গেছেন, কিছু উনি ফটোকপি করে নিয়ে গেছেন এরকম। কিন্তু ইনস্টিটিউটের ডকুমেন্ট কখনোই চুরির রেওয়াজ আগে ছিল না, যেটা উনি করে গেছেন। জনাব মনিরুজ্জামান তারপর থেকেই একটা কথা যে আমাকে কেন এক্সটেনশন দেওয়া হলো না, এবং জীবিতে আমি কেন না করলাম না যে আমি দায়িত্ব নিব না, এই একটা বিষয়। আরেকটা বিষয়, ওনার কাছে যে পাওনা ছিল সেটা আমি জমা দিতে বলছিলাম। এর আগে গত মার্চ মাসে সমিতির কয়েকজন সদস্য, সেক্রেটারি মহোদয় সহ ইনস্টিটিউটে আসেন কিছু কথা বলার জন্য। সেখানে উনি চেয়ার থেকে উঠে মারমুখী আচরণ করেন, সেটার লিখিত অভিযোগও সমিতি পরবর্তীতে 24/2/2024 দিয়ে যান। এটা হচ্ছে সেই লিখিত ডকুমেন্ট। তারপরে যখন উনাকে আমি উনার টাকাটা জমা দিতে বলি রমজান মাসে বিকেলবেলা, প্রথম ওনাকে ভালোভাবে বিনয়ের সাথে 2-3 দিন বলা হয়েছে, তারপরে উনি টাকাটা জমা দেন নাই। পরবর্তীতে আমি টাকা জমা দিতে বললে উনি বলেন যে আমি বলার কে। এটা আমি জিবিকে যখন জানাই, জিবি বলা হয় যে টাকাটা জমা দিতে বলেন, অন্য কোনো কথা জিবি অ্যাকসেপ্ট না করে আমাকে বলা হয় টাকাটা যেন উনি জমা দেন। আমি যখন ওনাকে আবার বলতে যাই তখন উনি আমার সাথে অনেক বাজে বিহেভ করেন, প্লাস হচ্ছে যে সমস্ত মন্তব্য উনি করেন ওই মন্তব্যগুলো এখন আমি বলতে চাচ্ছি না। শুধু আমি না, হায়ার অথরিটি সভাপতি সম্পর্কেও সে অনেক বাজে মন্তব্য করেন ওই সময়। তার প্রেক্ষিতে উনি আমাকে অনেক হেনস্থা করেন, যার দরুন আমি জীবিতে একটা অভিযোগপত্র দেই লিখিত। তো লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমাদের বিদ্যুৎসাহী সদস্যের একটা তদন্ত কমিটি করে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। এই হচ্ছে আমার সেই লিখিত অভিযোগ, যেটা আমি 21/3/2024 দেই জিবি সভাপতি বরাবর। এবং পরবর্তীতে জনাব খায়রুল আলম নান্নু, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান সাবেক যিনি ছিলেন বিদ্যুৎসাহী সদস্য, উনাকে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়। উনি 2 দিন আমাদের সরজমিনে এসে ইনস্টিটিউটে উনি উনি কোনো প্রকার কোনো জবাব দেন নাই। ক্যাশ লেজার অনুযায়ী এটা হচ্ছে ওনার 64,347 টাকার ডকুমেন্ট। পরবর্তীতে 21/4/2024 তারিখে 18 মার্চ 2024 তারিখে 4:30 ঘটিকায় উনি যে অশালীন ভাষায় গালিগালাজ এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, তার প্রেক্ষিতে সর্বোচ্চ 10 দিনের সময় দিয়ে তাকে আরেকটা কারণ দর্শানোর নোটিশ আমি দিই। দেওয়ার পরবর্তীতে উনি 21/4/2024 তারিখে একটা কাগজ জমা দেন। ওইটা আমি জিবিতে প্লেস করি, কারণ দর্শানোর দ্বিতীয়বারের নোটিশের প্রেক্ষিতে উনি একটা জবাব প্রদান করেন। সেটা জিবিতে যখন আমি প্লেস করি সেটা সন্তোষজনক না হয় জিবি কর্তৃক রিজেক্ট হওয়ার পরে আমি তাকে জিবির সিদ্ধান্ত অনুযায়ী তাকে আমি সাময়িক বরখাস্ত করি, এবং সেটা 87তম জিবির বিবিধের 2 নং সিদ্ধান্ত অনুযায়ী গভর্নিং বডির তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এবং সাময়িক বরখাস্তকালীন সময়ে উনি যে 50%
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী পাবেন সেটাও আমি উল্লেখ করি, এবং উল্লেখ করি যে যাবতীয় আর যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটাও উনি পাবেন, শুধু ওনার বেতনের হচ্ছে 50% কর্তন যাবে, এই মর্মে ওনাকে আমি একটা চিঠি দিই। দেওয়ার পরে ঠিক তার কয়েকদিনের মধ্যেই ওনার ওখান থেকে রেজিস্টার্ড এডির মাধ্যমে একটা চিঠি আসে, যেটা 2/5/2024 তারিখে উনি দিয়েছেন। সেটা হচ্ছে অধ্যক্ষ বরাবর সভাপতি, গভর্নিং বডি ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ময়মনসিংহ, মাধ্যম অধ্যক্ষ ভারপ্রাপ্ত ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, বিষয় 1 মাসের ছুটির আবেদন। কিসের জন্য? বিনীত নিবেদন এই যে আমি মনিরুজ্জামান, প্রভাষক, ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ময়মনসিংহ। আমার ওয়াইফ শারীরিকভাবে বিভিন্ন জটিলতায় ভুগছে। বাসায় আমার ওয়াইফ ও একমাত্র 4 বছরের সন্তান ছাড়া কেউ নেই। এমতো অবস্থায় আমার তার পাশে থাকা অত্যন্ত জরুরি বিধায় বিনা বেতনে 1 মাসের ছুটির প্রয়োজন। এখানকার যারা উপস্থিত সদস্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 মাসের ছুটির আবেদনটা উনি করেন 2/5/2024 তারিখে। অতএব মহোদয়ের নিকট আবেদন এই যে উপরোক্ত বিবেচনা করে আমাকে 1/5/2024 তারিখ হতে 31/5/2024 পর্যন্ত বিনা বেতনে 1 মাসের ছুটি দিয়ে বা প্রদান করে বাধিত করবেন। এটা যখন আমি জিবিতে উপস্থাপন করি তখন জিবির কথা হলো যে উনি সিলেট বসে এই ছুটির আবেদনটা করেন, কিন্তু ছুটি ভোগ উনি যখন করবেন তখন তো ছুটিটা ওনাকে মঞ্জুর করায় নিতে হবে না। উনি জিবির কোনো সদস্যের সাথে কোনো প্রকার যোগাযোগ করেন নাই, এমনকি উনি আমাকেও কোনো কিছু বলেন নাই। ছুটি ওনার মঞ্জুর হয় নাই। এই অ্যাপ্লিকেশনটা তখন এভাবেই থাকে। উনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে ওনার 50% কর্তনের বাকি 50% যে উনি পাবেন সেটা আমি ব্যাংকের মাধ্যমে আমাদের স্যালারি দেওয়া হয়, এবং স্যালারি শিটে ব্যাংকের সিল সহ ডকুমেন্ট আমার কাছে আছে। তো উনি লাইভে এসে অভিযোগ করছেন গত রমজান মাসের বোনাস, কোরবানি ঈদের ঈদ বোনাস ওনাকে 4 মাস 5 মাস যাবত আমি হুমকি দামকি দিচ্ছি, আসতে দিচ্ছি না, বেতন দেই নাই। এগুলা ডকুমেন্ট ছাড়া কথা বললে তো এগুলোর কোনো ভিত্তি নাই। এই অভিযোগগুলা উনি লাইভে গিয়ে করেছেন। পরবর্তীতে আমি তাকে আরেকটা চিঠি দেই 4/4/2024 তারিখে। অর্থের অতিরিক্ত খরচ ও সমন্বয় না করতো হাতে পত্র প্রসঙ্গে একটি পত্র দেওয়া হয় তাকে, হাতে রক্ষণ প্রসঙ্গে 87তম জিবি সিদ্ধান্ত মোতাবেক আপনার প্রশাসনিকভাবে 50% হারে কর্তনের সিদ্ধান্ত হয়। অর্থাৎ উনি যে সাসপেন্ডের 50% এক কর্তন, দ্বিতীয় কর্তন হচ্ছে ওনার কাছে যে হাতে যে নগদ ক্যাশ লেজার অনুযায়ী 64,000 সেটার 50% থাকলে ওনাকে বেতন দেওয়া সম্ভব না। পরবর্তীতে তাকে আমি আরেকটা চিঠি দেই যে আপনার সদয় অবগত, এটা হচ্ছে 27/6/2024 তারিখে। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গভর্নিং বডি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক সাময়িক বরখাস্তকালীন থাকাকালীন সময়ে আপনার আংশিক বেতন ভাতাদি প্রদান করা হচ্ছে, কিন্তু নিয়ম অনুযায়ী আপনি দীর্ঘদিন ইনস্টিটিউটে অনুপস্থিত ছিলেন বা আছেন বিদায় গভর্নিং বডির 89তম সিদ্ধান্ত মোতাবেক 3 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে বিধি মোতাবেক আপনার বেতন ভাতাদি বন্ধ হয়ে যাবে। এটা ছিল 27/6/2024 তারিখের। পরবর্তীতে তাকে 6/8/2024 তারিখে আরেকটা পত্র আমি দেই, কিন্তু এই 27/6/2024 তারিখে রেজিস্টার্ড এডির মাধ্যমে যে পত্র আমি দেই সেটা আমার ফেরত আসে। উনি সেটা অ্যাকসেপ্ট করেন নাই, না করে উনি আমাদের অফিস সহকারী জনাব বদরুল হাসান ওনাকে জানান যে আমি আর ফিরছি না। পরবর্তীতে আমি ওনাকে আবার আরেকটা পত্র দেই 6/8/2024 তারিখে। আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে 5/5/2024 তারিখে আপনার অনুপস্থিতির বিষয়ে রেজিস্টার্ড এডি যোগে আপনাকে একখানা পত্র প্রেরণ করা হয়েছিল। পত্রটি আপনি ইচ্ছাকৃত গ্রহণ করেননি মর্মে জানা গেছে, তাই ইনস্টিটিউটের স্বার্থে বিধিগতভাবে আপনার উপস্থিতি কামনা করা হচ্ছে। দ্বিতীয়বারের মতো আপনাকে অবহিত করা হলো, আশা করি আপনি যথাযথ ব্যবস্থা নেবেন। এটা ছিল আমার 6/8/2024 তারিখের লাস্ট চিঠি। এই চিঠি দেওয়ার পরও উনি আমাকে বদরুল হাসান, অফিস সহকারী বদরুল হাসান ওনার নিকট জানান যে উনি 1 তারিখে আসবেন, এই 1 তারিখে উনি আসবেন, এইটুকুই। তো জানানোর পরে এর মধ্যে উনি হোয়াটসঅ্যাপে আমাকে 2টা মেসেজ দিয়েছেন লিখিত, যার 2টা কপি আমি প্রিন্ট করছি। একটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার মেসেজ, দেখেন আপনারা, যেটা আমি জীবিত, এটা আমি পড়বো। আরেকটা হচ্ছে এটা। 2টা মেসেজের প্রথম মেসেজে
উনি যখন সাময়িক বরখাস্ত হন তখন লেখা, আপনি কাজটা ঠিক করেননি, রোজার মাসেও আপনি মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে পারলেন না, মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে সাময়িক বরখাস্ত করিয়েছেন। একজন জালিয়াতি করে প্রভাষক হওয়া আপনি যেদিন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছিলেন সেদিনই মানসিকভাবে চাকরিটা ছেড়ে দিয়েছি। ফেব্রুয়ারি মাসেই বাসা ছেড়ে সমস্ত মালামাল বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এখন থেকে আইনে লড়াইয়ে আপনাকে স্বাগতম। আপনি ও আপনার ক্ষমতাধররা যতই ক্ষমতার অধিকারী হন না কেন, আমি এই আইনি লড়াইকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব ইনশাল্লাহ। আপনি আমার সাথে অনেক বাড়াবাড়ি করে এসেছেন, অনেক কিছু ভেবে নিজেকে সংযত রেখেছিলাম চলে আসবো বলে, কিন্তু আপনি আমাকে বাধ্য করলেন আইনি লড়াইয়ে নামতে। যত বছরই লাগুক না কেন, আমি এর শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। দ্বিতীয় হোয়াটসঅ্যাপের মেসেজ সবাই শুনবেন কাইন্ডলি। প্রভাষক পদে আপনাকে জালিয়াতি করে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা আমি প্রয়োজনে 12 বছর বা তার বেশি লাগলেও প্রমাণ করে ছাড়বো। এ সময় ডক্টর মোহাম্মদ এনামুল হক বলেন, মোতাবেক আপনার আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করুন। এবং আমি এই প্রসঙ্গে আরেকটি প্রাসঙ্গিক কথা বলতে চাই, কারণ তারা আমাকে যে অপসারিত করেছে সেটা নিয়ম বহির্ভূত ভাবে রাগান্বিত ছিলেন। না, আমার এই বলার আগের থেকে উনি রাগান্বিত, প্রিন্সিপালের সঙ্গে আক্রমণাত্মক পরিকল্পিত ভাবে উনি এসেছিলেন। হ্যাঁ, ওনার রাগের সুরেই আমি যেহেতু প্রিন্সিপালকে, একজন মহিলাকে আক্রমণ করছে, আমি এখানকার প্রতিষ্ঠাতা, আমি এখানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এবং আমি ল্যাবের সভাপতি, সেক্রেটারি সব পদে আসীন ছিলাম। আমি এটার হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে আমি অনুরোধ করেছিলাম যে এগুলো বর্জন করো। তারপরে এখন তোমরা আমাকে অনৈতিকভাবে তাড়িয়েছো। আজকে আমি যেহেতু আসতে চাচ্ছি, আমি যে কথাটা বলেছিলাম যে তোমাদের তো না আসাটাই বেটার, এই বেটার বলা শেষ করতে পারি না, সে লাইভ অন করে আমার দিকে মারমুখী হয়ে গেছে। এবং পরবর্তী যা হয়েছে সেটা জাতি দেশ সবাই দেখেছেন, আপনারা সবাই দেখেছেন আমাকে কিভাবে সে অসম্মানিত বা ইনস্টিটিউটকে কিভাবে অপমানিত, অপদস্থ করেছে, এটাকে প্রতিষ্ঠানকে খাটো করেছে। এটি বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আমরা 2002-03 পেয়েছি। এরপরে 1995 সন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন, যা বাংলাদেশ গ্রন্থাগার সমিতি কর্তৃক পরিচালিত, 1995 সন থেকে আমরা এই কোর্সটা চালিয়ে আসছি এবং এই সমিতি সুনামের সাথে চলে যাচ্ছিল। অথচ উনি যে আক্রমণাত্মক, ওরা আসার পর থেকেই, কারণ ওদের যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে তখন আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলাম, আমাকে অবৈধ বলা হয়েছে, আমাকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে আমার জাতির কাছে, দেশবাসী। তারপরে আমার একটি ব্যক্তিগতভাবে যে ইনস্টিটিউশনাল প্রশাসনিক যে নথি যা এই ইনস্টিটিউটে যিনি দিয়েছেন এবং ইনস্টিটিউটের যিনি পরিচালনায় ছিলেন তিনি ছাড়া অন্য কারো জানার কথা নয়, সেই নথিটিও আজকে জাতির কাছে উনি প্রকাশ করেছেন। আপনারা সবাই মনিরুজ্জামানের লাইভে দেখেছেন, আমি চুপচাপ বসেছিলাম। মন করা অসৎ আচরণ করে তিনি ইনস্টিটিউট এর সম্মান ক্ষুণ্ণ করেছেন। লুৎফুন নাহার বেগম জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেদিন ঘটলো সেদিন আমি ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, আমি জানি না অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে কিছু জানি না, শুনেছি পরে। যদি এইরকম নাটক সে করে থাকে তাহলে তো তার অবশ্যই বিচার উচিত, যদি করে থাকে। আমি দেখি নাই যে জিনিসটা, মানে শুনেছি, উপলব্ধি করেছি। যদি এইরকম সে একজন টিচার হয়ে যদি সে অভিনয় করে তাহলে তার হওয়া উচিত। আর যদি সত্যি কোনো ঘটনা থাকে এর অন্তরালে সেটারও দেখা উচিত। ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান জানান, জাতীয় স্বার্থে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি এবং এই ইনস্টিটিউটকে আমরা দীর্ঘদিন থেকে কিন্তু একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে দেশে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং আমরা করে যাচ্ছি। কিন্তু 1 তারিখের যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে বাংলাদেশের একটি ডিজিটাল সিকিউরিটি আইন আছে, যে কারো কোনো ঘটনা ভিডিও করতে বা কোনো লাইভ করতে গেলে যেখানে আপনি ঘটনাটা ঘটাচ্ছেন বা ঘটছে, এই কর্তৃপক্ষের কিন্তু এটা অনুমতি নিতে হবে। এবং এইটি কিন্তু একটি নিন্দনীয় কাজ। যে সমস্যাটা রয়েছে সেটি কিন্তু বিধিগতভাবে সমাধান করার সুযোগ ছিল, কিন্তু যে আমাদের প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মনিরুজ্জামান এসে প্রিন্সিপাল মহোদয়কে এসে সরাসরি চার্জ করেছেন এবং আমরা ভিডিওটা দেখেছি যে উনি তার যোগদান পত্রটি গ্রহণের জন্য প্রেসার দিয়েছেন যে কেন তাকে যোগদান করা হবে না। কারণ আমরা সবাই জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইলিশ ময়মনসিংহ একটি প্রতিষ্ঠান, যেটি পরিচালনা করেন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একটি গভর্নিং বডি, এই প্রতিষ্ঠানের কোন শিক্ষকের কি অবস্থা, মানে সমস্ত কিছু নির্ভর করছে গভর্নিং বডির ওপরে। গভর্নিং বডির এখতিয়ার আছে কাকে কোন পদে উনি দায়িত্ব দিবেন, কাকে কোন পদে দায়িত্ব থেকে উনি তাকে সরাবেন, সেটা সম্পূর্ণ এখতিয়ার গভর্নিং বডির। এটি প্রিন্সিপালের কিছু নয়, এটি ভাইস প্রিন্সিপালের কিছু নয়। কাজেই 1 তারিখে যে ঘটনাটি ঘটেছে সেটি ব্যক্তি আক্রোশের ফল। আমরা দেখেছি যে ভিডিওর মধ্যে যে যোগদানের জন্য প্রিন্সিপালকে চাপ দেওয়া হচ্ছে, ভাইস প্রিন্সিপালকে আক্রমণ করা হচ্ছে, এখানে গভর্নিং বডির সিদ্ধান্তকে মেনে নেওয়া ছাড়া প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কারো কোনো সুযোগ নাই। গভর্নিং বডি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে 1 সদস্য কমিটি গঠন করেছেন। সেই কমিটি তাকে রিপোর্ট দিয়েছেন যে আপাতত তাকে তার কার্যক্রম থেকে বিরত রাখা হোক। এ সময় কড়া জবাব ও প্রতিবাদ জানিয়ে ফজলুল হক তার বক্তব্যে বলেন, আমার মনে হয় এখানে আর থাকা সম্ভব না। তাহলে হঠাৎ করে 1 তারিখে উনি কিভাবে আসলো, কার পরামর্শ নিয়ে আসলো? আমি শুনতে পারলাম তিনি জামাত, উনি শুনতে পারলেন উনি বিএনপির লোকজনের মাধ্যমে বিভিন্ন ধরনের একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। রাজনৈতিক ব্যক্তিত্ব আমরাও করতে পারি নাকি? আমরা কি শহরে থাকি না? আমরা রাজনৈতিক দলের সদস্য থাকতে পারি না? তাহলে উনি কি করে দুইটা আমি কানে যেটা আসছে, একটা হলো জামাত, আরেকটা হলো উনি বিএনপির লোকজন ধরছে। আমি পরে শোনার পরে বলছি, বিএনপির যত বড় লোক ধরুক কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। জামাতের যত বড় লোক ধরুক উনি এখান থেকে পার পাবে না। আমি বলছি প্রয়োজন হলে আমারে বলবেন ওই রাজনৈতিক দল দেয়া যদি করতে চায় তাহলে ওই রাজনৈতিক দলের মাধ্যমে আমিও ঢুকবো, দেখার চেষ্টা করবো, এটা বলছি। তো যাই হোক, আমি মনে করো প্রশ্ন থাকলে আমারে করতে পারে। হায়দুর রেজা বলেন, বিভিন্ন জায়গায় কমিটি আছে, তাদের কাছে আপনি অ্যাপ্রোচ করতে পারতেন, কিন্তু আপনি সেটি না করে আপনি একেবারে অনুমতিবিহীন আপনি যে লাইভ করলেন, এটি আসলে আপনি হয়তো ঠিক করেননি আমার দৃষ্টিতে। যে কারণে আসলে আমরা ল্যাবের যে সদস্য যারা আছে আমরা সত্যিকার অর্থে আহত হয়েছি। আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটুক সেটি আমরা চাই না। আমরা আসলে শিক্ষক মানুষ, সবসময় তার কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে। এখানকার যে ঘটনাটি এটি আসলে শিক্ষক সুলভ ঘটনা নয়, শিক্ষক সুলভ আচরণ হয়নি। ইনস্টিটিউট অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন জানায়, মাত্র 2000 টাকায় শিক্ষকদের পরীক্ষায় মার্ক বিক্রি করতেন মনিরুজ্জামান। ভুক্তভোগীর তালিকা থেকে বাদ যাননি তিনি নিজেও। তার শালিকার থেকেও বেশি মার্কের লোভ দেখিয়ে বাগিয়েছেন টাকা। তাছাড়াও তিনি আরও বলেন, এই যে আমার কাছে 2000 টাকা নিচ্ছে পরীক্ষা বাবদ, আমি তার নিজের চাক্ষুষ সাক্ষী যে উনি পরীক্ষা বাবদ পাশ করাই দেওয়ার জন্য ছাত্রদের কাছে টাকা নিছে এবং বিভিন্ন সময় বিভিন্ন নোটপত্র বইপত্র বিক্রি করে। প্রসেসটা হইলো কি, হ্যাঁ পাশ করাই দিতে পারে, যেহেতু সে একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিল, তার একটা মার্ক টেম্পারিং করার একটা সুযোগ ছিল। কেউ হয়তো কাগজে কলমে কম পেয়েছে, তাকে প্র্যাকটিক্যালি ভাইভাতে বেশি নাম্বার দেখা যায়। এটা কিন্তু ভোট মানে থিওরিক্যালি না, প্র্যাকটিক্যালি পরীক্ষাটা যেহেতু আমাদের এই ইনস্টিটিউটে হয় এবং এই মার্ক আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে যায়। এই খাতা জানা কিন্তু বাট মার্ক চলে যায়, এই মার্কটা টেম্পারিং করার সুযোগ প্রিন্সিপালের থেকে যায়। মনিরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ইনস্টিটিউটে দীর্ঘ কয়েক মাস অনুপস্থিতি, আর্থিক অনিয়ম, দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে গভর্নিং বডি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। জিবি বরাবর তাকে যেন বহিষ্কার করা হয় সে বিষয়ে স্পষ্ট আলোচনাও শেষ। কোষাধ্যক্ষ ও অফিস সহকারী বদরুল আহসান জানান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকেই অসৎ আচরণ ও অনিয়ম করতেন। ইনস্টিটিউটের আয় ব্যয়ের হিসাব দিতে তিনি অনিচ্ছুক থাকতেন। এছাড়াও ইনস্টিটিউট এর যাবতীয় কর্মকাণ্ড গভর্নিং বডিকে না জানিয়ে নিজের ইচ্ছে মতো করতেন। কর্তৃপক্ষকে না জানিয়ে বা ছুটি না নিয়ে দীর্ঘদিন ইনস্টিটিউটে অনুপস্থিত থেকেছেন। আয় ব্যয়ের হিসাব চেয়ে একাধিকবার নোটিশ প্রদান করা হলেও মনিরুজ্জামান কোনো কর্ণপাত করেননি। ইনস্টিটিউটের ফাইল, রেজিস্টার ও লকারের চাবি নিজের কবজায় রেখে করেছেন অর্থ কেলেঙ্কারি। ফলে ইনস্টিটিউট এর কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। তার এসব কুকর্ম নিয়ে কর্তৃপক্ষ রীতিমতো হতবাক হয়ে যায়। বারবার সতর্ক করা হলেও তার দৌরাত্ম্য কমেনি, বরং বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তার এর অনুমতি না নিয়ে ফেসবুক লাইভে গিয়ে মিথ্যাচার করেন। সে সময় উপস্থিত শিক্ষকরা জানায়, বারবার নিষেধ করা হলেও লাইভে মন গড়া কথা বলে মনিরুজ্জামান
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা আক্তারকে উদ্দেশ্য করে নাটকীয় বার্তালাপ করেন। এর আগেও তিনি এমনটি করেছে, তবে এবার কাউকে না জানিয়ে তিনি একই আক্রমণাত্মক মানসিকতার পরিচয় দেন।